নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। জীবন যুদ্ধের কিছু সত্য কাহিনী নিয়ে আমাদের অনুষ্ঠান বিজয়িনীর আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। আপনারা নিশ্চয়ই জানেন স্কটল্যান্ডের রাজার গল্প সবারই জানা হয়তো, কারণ প্রত্যেকেই ছোটবেলায় শুনে থাকতে পারেন যে তিনি যখন যুদ্ধে হেরে গিয়েছিলেন, হেরে যাওয়ার পর তিনি হতাশ হয়ে একটি গুহাতে আশ্রয় নিয়েছিল এবং সেখানে আশ্রয় নেওয়ার পর বারবার একটা মাকড়সার দিকে তাকিয়েছিলেন এবং তিনি ভাবছিলেন যে মাকড়সাটি বারবার ওপরে ওঠার চেষ্টা করছে, বারবার সে নিচে পড়ে যাচ্ছে। 6 বার চেষ্টা করার পর 7 বারের বেলায় তিনি মাকড়সাটি সফল হয় এবং তিনি দেখেন যে মাকড়সাটি এতবার চেষ্টার ফলে সেই মাকড়সাটি সফল হয়েছে এবং এই যে গোটা ঘটনা তাকে নাড়া দেয় এবং তিনি ভাবেন যে বারবার চেষ্টা করলে সত্যিই জয় পাওয়া যাবে। কেন বলছি এই ঘটনা বলার পেছনে যথেষ্ট কারণ রয়েছে, কারণ আজকে আমাদের বিজয়িনীর অনুষ্ঠানে যিনি রয়েছেন তিনিও ঠিক এইভাবেই তার জীবন যুদ্ধের সত্য ঘটনা আমাদের সঙ্গে বলার জন্য বা শেয়ার করার জন্য এসেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আজকে অতিথি হিসাবে রেখা সরকার। রেখা দিয়ে অনেক অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। আপনি একজন গৃহবধূ আর সেই জায়গা থেকে জাতীয় স্তরের খেলোয়াড়। এই যে লম্বা জার্নি, কেমন ছিল জার্নিটা? সাধারণত অত সোজা নয়। একটা গৃহবধূর থেকে স্কুল একদম তোমার জার্নিটা ভীষণ টাফই ছিল, বর্তমানেও চলছে। তো এখন আপাতত আমি এই তোমার খেলাধুলার জগতেই আছি। তো এদিকে সংসার সামলাচ্ছি, তারপর তোমার বাচ্চাদেরও মানুষ করছি, প্লাস খেলাধুলো করছি। তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বলতে গেলে আমাকে এই তোমার মনে করো সকালবেলা আমাকে জিমে যেতে হয়, 3 ঘন্টা কঠোর পরিশ্রম করতে হয়। তো পরিশ্রম করে তারপর বাড়ি ফিরে বাড়িতে যেটুকু কাজকর্ম সব করে বাচ্চাদেরকেও দেখে তারপর এগিয়ে যাওয়া এইভাবেই। তো এইভাবেই চলছে আমার জীবন। তো বর্তমানে আমি হাউসওয়াইফ থেকে পাওয়ার লিফটার এইভাবে আমি শুরু করেছি আর কি। তো এইভাবে জার্নিটা আমার। আপনার ছোট থেকেই কি মানে এই ধরনের খেলাধুলার প্রতি আকর্ষণ ছিল ছোট থেকেই? ছোটবেলায় স্কুলে যেরকম সবাই খেলাধুলো করে আমিও সেরকম খেলাধুলো করতাম, প্যারেড করতাম। তারপর স্কুলের সমস্ত ছোট ছোট যে সমস্ত খেলাধুলোগুলো হয় এগুলো খেলাধুলো অংশগ্রহণ করতাম। তো এমনি মনে করো যেগুলো ডিস্ট্রিক্ট কম্পিটিশন হয়, ছোটো ছোটো রান, তারপর তোমার হাই জাম্প, লং জাম্প, এগুলো যেগুলো খেলা সাধারণত স্কুলে ছোটো ছোটো হয় সেগুলোতে পার্টিসিপেট করতাম। তো ছোটো থেকেতে খেলাধুলোর জগতেই আছি। তো মাঝখানে তো বিশাল গ্যাপ, তারপর আবার সেই বহু বছর পর আবার এখন আমি অনেক মোটা হয়ে গেছিলাম। ওয়েট লস করার জন্যই সাধারণত আমি জিমে জয়েন করেছিলাম। তখনও ভাবিনি যে এইভাবে আমি আবার খেলা জগতে ফিরে আসব। তো এইভাবেই খেলাধুলার জগতেই আছি এখন আপাতত। এই যে আপনি খেলাধুলার জগতে পা রেখেছেন নতুন করে, সেক্ষেত্রে সব থেকে বেশি অবদান কার রয়েছে? অবদান বলতে আমাদের যে জিমের টিচার আছে বাসুদেব দাস, ওনার তত্ত্বাবধানে রয়েছি। আমার এখন ট্রেনার আছে রাজদীপ দাস, ওরা আমাকে প্র্যাকটিস করাচ্ছে। আগে ছিল রিমো, একজন আছে আমাদের দেবজিৎ দাস, ও আগে করাতো আমাকে। তো এখন ওই রাজদীপ দাসের কাছে করছি। তো ছোটোবেলা থেকে বড় হয়ে যে আমি এই একটা পর্যায়ে পৌঁছে যাব সেটা ভাবিনি। তো সাধারণত আমি বিয়ে হয়ে গেলে বাচ্চা কাচ্চা যখন হয়ে যায় তারপর যেরকম হয় আর কি, মেয়েরা অনেক মোটা হয়ে গেছিলাম। ওই শরীর ফিট রাখার জন্য সাধারণত জিমে জয়েন করেছিলাম। তো ওখান থেকেই আমাদের যে বাসুদেব স্যার আছেন, বাসুদেব স্যার বলছেন যে তোমার মধ্যে একটা অদ্ভুত পাওয়ার আছে, আমি দেখতে পাচ্ছি সব মহিলাদের মধ্যে জিনিসটা থাকে না। তো স্যার বলছে তুমি পাওয়ার লিফটিং শুরু করো, তোমার বেশ মনে হচ্ছে তুমি অনেক দূর যেতে পারবে। তো পাওয়ার লিফটিং সম্বন্ধে তো আমাদের কোনো আইডিয়াই ছিল না, আমি কিছু বুঝতাম না, জানতাম না। ওনার হাত ধরে সমস্ত শেখা, তারপর এই শিখে আর কি এখন করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, স্টেট কম্পিটিশন হচ্ছে, তারপর ডিস্ট্রিক্ট কম্পিটিশন হচ্ছে, তারপরে আমি এখন ন্যাশনাল গেম খেলেছি 3 বার, আর স্টেটেও 5 বার খেলেছি। ইন্টারন্যাশনালের জন্য প্রস্তুতি নিচ্ছি।
এইভাবে আপনি যখন প্রথমবার জাতীয় স্তরে খেলবেন বলে মানে ভেবেছিলেন বা যখন খেললেন কতটা ভালো লাগছিল, কতটা আনন্দিত হচ্ছিল? ভীষণ আনন্দ হয়েছিল, কারণ প্রথমবার আমি কুচবিহারে খেলেছিলাম। কুচবিহারে প্রথমবার কম্পিটিশন হয়েছিল। আইডিয়া ছিল না যে এত লোক হতে পারে, মানে একটা খেলাতে অল ইন্ডিয়ার থেকে প্রচুর ক্যান্ডিডেট এসছে খেলতে। তো আমাদের এখান থেকে যে আমরা খেলেছি ওয়েস্ট বেঙ্গল থেকে, তারপর তোমার একদম অল ইন্ডিয়া যত জায়গা আছে সব জায়গার থেকে এসেছিল সব প্লেয়াররা। তো 4 দিন ব্যাপী হয়েছিল অনুষ্ঠানটা। ভীষণ আনন্দ হয়েছে, এত বড় অনুষ্ঠান, এত সুন্দর খেলা, মানে আগে তো কোনোদিনও দেখিনি, বা এই প্রথম মনে করো চোখে দেখলাম বা কিছু খেললাম, অংশগ্রহণ করতে পেরে ভীষণ আনন্দ হয়েছে। সেটা আর বলে তোমাকে বোঝাতে পারবো না। এখনো আপনি বললেন যে জিমে যান, সেক্ষেত্রে আপনার ডায়েটে ঠিক কোন কোন খাবার দাবার থাকে যেটাকে যেই খাবার দাবারগুলো খেয়ে আপনি নিজেকে মেনটেন করেন? ডায়েটে বলতে আমাদের সাধারণত নর্মাল খাবারই আমরা খাই, কিন্তু যখন কম্পিটিশনগুলো থাকে তখন ওই কার্বোহাইড্রেটটা বাদ দিতে হয়, তারপর প্রোটিনের উপরে চলতে হয় বিশেষ করে। তো ভাত রুটি সব বন্ধ এখন, শুধু ওই তোমার হচ্ছে ডিম, তারপর মাছ মাংস, তারপরে চিকেন রোজই খেতে হয়, তারপর ফল টল এই সমস্ত ড্রাই ফ্রুটস এগুলোই খাই সাধারণত। আপনার প্রিয় প্রিয় খাবার কি, যেটা খেতে সব থেকে বেশি পছন্দ করেন? সব থেকে বলতে আমার তো প্রিয় খাবার মিষ্টি, মিষ্টি ভীষণ ভালোবাসি, বিরিয়ানি ভালোবাসি, কিন্তু ওগুলো তো এখন সব আমিও ঠিক এই প্রশ্নটার দিকেই যাচ্ছিলাম যে এই যে প্রিয় খাবার, তখন যখন আপনি মানে এই খেলাধুলো থাকে তখন তো এগুলোকে পুরোপুরি বন্ধ রাখতে হয়, তখন কতটা মিস করেন এই প্রিয় খাবার দাবার? ভীষণভাবে মিস করি, মানে মিষ্টি তো আমার ভীষণই পছন্দের খাবার, দেখে আমি মিষ্টিটাকে বেশি মানে মিস করি। তো যাই হোক, এমনি তো মনে করো ডিম টিম চিকেন এগুলো তো রোজ খাই, ওগুলোর সাথে মনে হয় যেন দোকানের সামনে দিয়ে গেলে মানে একটু যেন মিষ্টি খেতাম, এইরকম আর কি, ভালোবাসি মিষ্টি জিনিস খেতে। আপনি তো রাজ্য স্তরে পৌঁছেছেন, জাতীয় স্তরে পৌঁছেছেন, সেক্ষেত্রে পরবর্তী লক্ষ্য কি রয়েছে আপনার? পরবর্তী লক্ষ্য বলতে আমার ছোটোবেলার থেকে একটা ভীষণ ইচ্ছে ছিল, আমার বাবা বলতেন যে জগতে যখন এসেছি একটা নাম করে যাবি। তো আজকালকার দিনে এই যা চাকরি বাকরি বাজার পড়াশোনা করে এই তো এগোনো যাচ্ছে না। তো আমি ভাবলাম যে হচ্ছে কিছু করতে, যখন ছোটো থেকে মানে বড় হয়েছি সেরকমভাবে তো কিছু, আমরা তো খুব মানে ছোট গ্রামে বড় হয়েছি, ফালাকাটা, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ফালাকাটাতে, সেটা এখন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হয়ে গেছে অবশ্য। তো ওখানে খেলাধুলা করতাম, আর তোমার ছোট জায়গাতে আর এর থেকে কি আশা করতে পারি ভাবিনি কোনোদিনও। কিন্তু এই জলপাইগুড়িতে আমার হাজব্যান্ড সার্ভিস করে পুলিশে, তো ওর সঙ্গে আমাদেরকে ঘুরতে হয় বিভিন্ন জায়গায়। তো জলপাইগুড়িতে আসার পর তখন ওই মোটা হওয়ার কারণে যখন জিমে ভর্তি হলাম, তারপর যখন সেখান থেকে যখন পাওয়ার লিফটিং শুরু করলাম, তো তখন মনে হতো যে যাক, আমার স্যার যখন আমাকে ভরসা দিয়েছে, ভীষণ আশা নিয়ে আমি এগোচ্ছি আর কি। স্যার বলেছে তুমি অনেক দূর যেতে পারবে, আমার ভীষণ ইচ্ছে তুমি অনেক দূর যাও। স্যার আমাকে ভীষণ ভালোবাসেন, নিজের মেয়ের মতোই শ্রদ্ধা করেন। তো আমিও স্যারের কথা মতো চলছি, তো প্র্যাকটিস করছি এভাবে। তো আশা করছি প্লাস প্রচুর পরিমাণে পরিশ্রম করছি, চেষ্টা করছি যেন ইন্টারন্যাশনালে পৌঁছাতে পারি, ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করতে পারি ইন্ডিয়া। তারপর দেখি কি হয়, কত দূর এগোচ্ছি। একেবারেই। আর এই ধরনের জার্নিতে আপনি যেমনটা বললেন শুরুতেই যে আপনার জিমের যে ট্রেনার তিনি আপনার খুব পাশে থেকেছিলেন, কিন্তু এই ধরনের জার্নিতে পরিবারকে পাশে পাওয়াটাও একটা বড় ব্যাপার। সেক্ষেত্রে আপনার পরিবারকে আপনি ঠিক কতটা পাশে পেয়েছিলেন? পরিবার বলতে আমার হাজব্যান্ড যেহেতু পুলিশে চাকরি করে, আগের থেকে দেখতাম ও ব্যায়াম ট্যায়াম করে, এখনও করছে, জিম করে, কিন্তু ও খেলাধুলার জগতে সেইভাবে নেই। কিন্তু ওকে দেখে আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড হয়েছি। তো আমিও ভাবতাম আমিও যদি এরকম জিম করতাম, তো ওকে দেখে মেনলি ইন্সপায়ার হয়েছে। তো এখন বর্তমানে আমার মেয়েরাও ভীষণভাবে আমাকে সাপোর্ট করে, হাজব্যান্ডও সাপোর্ট করে। বিভিন্ন জায়গায় যখন খেলতে যাচ্ছি কিছু বলে না, যেতেই বলে। আর ওরা পাশে না থাকলে আজকে সম্ভব হতো না। আর এক্ষেত্রে আমার মাও আমাকে ভীষণ সাপোর্ট করেছে, এখন উনি নেই, তো ভীষণভাবে মিস করি মাকে। তো বাবা অনেক বছর আগেই মারা গেছে, কিন্তু মা হচ্ছে এখন 2 বছর হলো সবে চলে গেছে।
তো মাকে মিস করি যে মা থাকলে আজকে এই আমি যে এগোচ্ছি আমার সাফল্যের পথটা মা আরও দেখে গেলে ভীষণভাবে খুশি হতাম আমি। তো যাই হোক এইভাবেই এগোচ্ছি। আর পরিবার সবসময় সাপোর্ট করে ভীষণ, বাচ্চারা তো ভীষণ খুশি, আমার দুটো মেয়ে ওরাও ভীষণভাবে খুশি, আর হাজব্যান্ডও ভীষণ খুশি যে আমি কিছু একটা করছি। আর প্রথমবার মায়ের এই সাফল্যতে মানে আপনার মেয়েরা ঠিক কতটা খুশি হয়েছিল? আমি যখন প্রথমবার কুচবিহারের কম্পিটিশনে গেলাম তখন ন্যাশনাল গেমে, তো ভীষণভাবে আমার মেয়েরা খুশি হয়েছে, ওদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করছে ব্যাপারটা, ফেসবুকে দিচ্ছে, করছে। আমি তো ভীষণ আত্মহারা, আমার বাচ্চারা এত খুশি আমি ভাবতে পারিনি। বিভিন্ন রিপোর্টার আমার বাড়িতে এসছে যখন আমি ওখান থেকে প্রাইজ নিয়ে ফিরলাম বাড়িতে, বিভিন্ন রিপোর্টাররা বাড়িতে এসছে, তো ওদের সামনে আমার মেয়েরা ওরাও স্পিচ রাখছে যে আমার মার জন্য আমরা ভীষণ গর্ববোধ করছি। এর থেকে বড় পাওনার কিছু মানে, সবাই মনে করো পরিবার যেরকম পাশে থাকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা সেহেতু আছে পাশে, কিন্তু বাড়ির যে মেন লোকরা যেমন হাজব্যান্ড বাচ্চারা ওরা যে খুশি, সেই খুশিটা মানে সবথেকে বেশি আমাকে করে। তো যাই হোক আমি ভীষণভাবে আমার লাইফ আর কি হ্যাপিভাবেই চলছে, আমার ভীষণভাবে আমি সন্তুষ্ট। আপনাকে এখন কতটা ওরা এনকারেজ করে? এখনও করে যাচ্ছে, তো এখনও আমাকে সবসময় ওরা বলে যে মা তুমি আরও, যেমন এই রিসেন্ট 8 তারিখে নারী দিবসে তো আমাকে ফালাকাটার থেকে দেখেছিল, ওখানে সম্বর্ধনা দিল, ওতেও আমার মেয়েরা দেখছি ভীষণ খুশি। মেয়েরা বলছে মা তুমি কোনোদিনও বাদ দিবে না, এগিয়ে যাও, আমরা আছি তোমার পাশে। তা বিভিন্ন জায়গায় যখন বাইরে খেলতে যাই ওরা ভীষণভাবে আমাকেই করে, তো বলে যে তুমি যাও কোনো অসুবিধা হবে না, আমরা তো আছি, তুমি যাও। এই জিনিসগুলো ভীষণভাবে আমাকে নাড়া দেয়, ভীষণ আনন্দ লাগে। আপনি যখন শুরুতে জিমে ভর্তি হয়েছিলেন তখন আপনার বাচ্চাটা কি ছোট নাকি যথেষ্ট বড় ছিল? কতটা অসুবিধা কোনো রকম কি ফেস করতে হয়েছে আপনাকে? কারণ যেহেতু বাড়ির কিছু কাজকর্ম রয়েছে, বাচ্চাদের পড়াশোনা রয়েছে, সেই সমস্ত কিছু সামলেই আপনাকে যেতে হতো, সেক্ষেত্রে কোনো রকম কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? সমস্যা বলতে হাজব্যান্ড যেহেতু পুলিশে সার্ভিস করে, ও বিভিন্ন জায়গায় বাইরে বাইরে পোস্টিং থাকে, তাও সম্পূর্ণ সংসারটা আমাকে দেখতে হয়, তো বাড়িতে ইচ আর এভরিথিং আমাকেই করতে হয়। বাজার ঘাট থেকে শুরু করে সমস্ত কিছু, বাচ্চাদের দেখাশোনা, এদের পড়াশোনা সমস্ত আমি নিজেই দেখেছি, নিজেই ওদেরকে পড়াশোনা করিয়ে বড় করেছি। আদার্স নাচ গান সমস্ত কিছু দিক দিয়ে আমি ওদেরকে বড় করেছি, দেখেছি। তারপর মনে করো আমার বড় মেয়ে এখন অ্যাডভোকেট হয়ে গেছে, হাইকোর্টে অ্যাডভোকেট আমার বড় মেয়ে, আর ছোটো মেয়ে এখন কলেজে পড়ছে, তো এখন বড় হয়ে গেছে। আর আমি বহুদিন আগে শুরু করিনি, আমার জার্নি শুরু হয়েছে সবে 5.5 বছর হলো। এর আগে আমি করতাম না, এর আগে বলতে আমি ছোটোবেলা যেটা করেছি সেটাই, তাছাড়াও আমি এই লাইনে আসবো সেটা তো ভাবতেই পারিনি। দিদি আরও একটা বিষয় জানতে চাইবো, আপনি যে এই জাতীয় স্তরে খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কোথায় কোথায় প্রাইজ পেয়েছেন আপনি এই খেলাধুলা সংক্রান্ত বিষয়ে? আমি প্রাইজ পেয়েছি মানে আমাদের জলপাইগুড়ি শহরে হয়েছে, সেখানে ফার্স্ট প্রাইজ পেয়েছি। তারপর তোমার শিলিগুড়িতে আমাদের বিভিন্ন খেলাধুলোগুলো হয়, সেখানে বহুবার প্রাইজ পেয়েছি। কলকাতাতে, তারপর মুর্শিদাবাদ, তারপর এদিকে বিভিন্ন জায়গাতে আমাদের খেলতে যেতে হয়, ওখানে যাই প্রাইজ পাই। তারপর তোমার এই রিসেন্ট বছরখানেক হলো, তার আগে আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আর দার্জিলিং ডিস্ট্রিক্ট মিলে একটা কম্পিটিশন হয়েছিল, সেখানে আমি স্ট্রং ওম্যানের প্রাইজটা পেয়েছি। মানে ভীষণ ভালো লাগে যখন প্রাইজগুলো পাই। আমার এখন প্রচুর প্রাইজ হয়ে গেছে, তাছাড়া আমি 3বার ন্যাশনালে খেলেছি, 3বারে আমার সেকেন্ড থার্ড, একবারও ফার্স্ট হয়নি, এখনও সেকেন্ড থার্ড বলে অনেক প্রাইজ পেয়েছি 3বারই। তো এখন খুব ভীষণভাবে চেষ্টা করছি যাতে আমি ইন্টারন্যাশনালে যাই, সেখানে আমি প্রাইজ অর্জন করতে পারি। সেটা আমার বড় মনে একটা স্বপ্ন, ইচ্ছে আমি পূরণ করতে চাই, যেইভাবে হোক আমি এটা পূরণ করবই। আর যতদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি কি যতদিন আমি বেঁচে থাকবো, সুস্থ থাকার জন্যই বলো বা খেলাধুলা জগতে আমি যতদিন বেঁচে থাকবো আমি খেলাধুলা করে যাবো। ওই হবে না এই বয়স হয়ে গেছে বাদ দিয়ে দিলাম এই সেই, ওই ব্যাপারটা আমার মধ্যে নেই, আর কোনোদিনও আসবে আশা করি, ভাবি না। আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন খেলাধুলা করেই যাব। এটা আমার যে গুরু, আমার যে টিচার, উনিও বলেন, ওনারাও এখন 75 ইয়ার্স ওল্ড, উনিও এখন খেলে যাচ্ছে। আর সব থেকে ভালো লাগে কি জানো তো, যখন আমরা এর আগে ন্যাশনালে খেলতে গিয়েছিলাম তোমার নাগপুরে, ওখানে গিয়েও দেখছি সিকিম গ্যাংটক থেকেও মহিলারা এসছে খেলতে, তাদের বয়স মনে করো 98
96, 97 এরকম এজ হয়ে গেছে, তারাও খেলতে এসছে। ওরা জাস্ট মজা করছে, মানে খেলাটাকে না মানে মজার ছলে নিয়েছে ওরা, মানে ওটা এত ভালো লাগে তখন, মানে ওই ওই টাইমটা গিয়ে এত ভালো লাগছে ওনাদের সঙ্গে কথা বলে, আমাদের সাথে ফটো টটো তুললো, মানে ভীষণ বলছে আমি তো তোমার নানির বয়সী, এরকম বলছে। এত ভালো লাগলো যে আমার মায়েরা যেখানে এই 60-62 বছরে বয়সের মধ্যে আমাদের এখানে সবাই যেমন বুড়িয়ে যায়, হাঁটতে চলতে অসুবিধে হয়, তারপর মনে করো টিভি দেখেই সময় কাটাচ্ছে, গল্প গুজব করে সময় কাটাচ্ছে, নিজেদের শরীরের সম্বন্ধে কিছু ভাবছে না, কিন্তু ওরা কত অ্যাক্টিভ দেখো, আর এত বয়সেও খেলতে যাচ্ছে। তাও কি গ্যাংটক থেকে নাগপুরে তুমি ভাবতে পারো কত দূরে মানে ডিস্টেন্স, কিন্তু সেখানে তারা খেলতে যাচ্ছে। থাকলে সবকিছুই সম্ভব, এটা হচ্ছে মেইন। ইচ্ছে শক্তি থাকলেই, আর মনের আনন্দ থাকতে হবে তোমাকে, যে আমি আনন্দের সহিত খেলাধুলো বলো আর যেই কাজ যেটাই বলো না কেন, আনন্দের সহিত তোমাকে খেলাধুলা করতে হবে, বা কিছু আনন্দের সহিত যে কোনো কাজে তোমাকে করতে হবে। তাই তুমি ফুললি একদম পরিবারের সাপোর্ট পাচ্ছ, প্লাস নিজের কনফিডেন্স লেভেলটা তোমার হাই হয়ে যাচ্ছে যখন তুমি আনন্দ থাকছো, ওইভাবে তুমি খেলাধুলা করছো, সেটার মজাই একদম আলাদা। আমরা আরো গল্প শুনবো রেখাদির, কিন্তু তার আগে সময় হয়েছে ছোট একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, রেখাদি, এই যে আপনি এই জাতীয় স্তরে খেলাধুলার জন্য ফিটনেস ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে মহিলাদের নিজেদের শরীরচর্চা করাতে কতটা, মানে শরীরচর্চা করা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে কি বলবেন? আমার মতে মহিলাদের অ্যাকচুয়ালি ছেলেদের তুলনায় মহিলাদের মানে বেশি শরীরচর্চাটা প্রয়োজন। কারণ একটা মহিলা মনে করো একদম বিয়ের পর থেকে মনে করো সংসার সামলাচ্ছে, গোটা সংসারকে দেখছে, তার যখন বাচ্চা হচ্ছে, তারপর মনে করো বাচ্চা সামলাচ্ছে, সংসার একটা পুরো পরিবার একটা মহিলার হাতে। তো মহিলাদেরকে ওই যারা আছে না, বাচ্চা কাচ্চা হয়ে গেলে সিজারিয়ান বেবি হয়েছে না, একদম জল ঘাটা যাবে না, ওজন তোলা যাবে না, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু একদম মানে ঠিক না। এটা বিশেষ করে মেয়েদেরই তখন ওজন তোলাটা দরকার, এটা ডাক্তারবাবুরা দেখবে বলে থাকবে। কিন্তু কি বলতো, আমরা সাধারণত মানে ইন্ডিয়ানদের মধ্যেই বেশি এই প্রবণতা আছে না, বেশি ওজন তোলা যাবে না, কাজ করা যাবে না, এই করলে বা সেলাই ছিঁড়ে যেতে পারে, এই হতে পারে, সেই হতে পারে, এগুলো ভুল কথা। তো একটা মেয়েকে সবসময় নিজের মানে স্বাস্থ্যের সবসময় ধ্যান রাখতে হবে। তারপর তো মনে করো সে জিম নাই যেতে পারে, তো বলছি না জিম যেতেই হবে, সে মর্নিং ওয়াক করুক, যোগা করুক, বাড়িতে প্রাণায়াম করুক, মানে সব কিছু এসবের মাধ্যমে নিজের শরীরটাকে ঠিক রাখে। মানে একটা মেয়ের উপরে গোটা সংসার যখন চলছে, তখন মনে করো তাকেই একমাত্র সুস্থ থাকতে হবে। তা একজন মহিলাটা, বাড়ির মহিলা যে আছে, উনি যদি সুস্থ না থেকে অসুস্থ হয়ে পড়ে, বারবার তার সংসারটাকে টলমলের ব্যাপার হয়ে যাবে, সংসারটা ঠিকঠাক মতো চলবে না, এই হচ্ছে সমস্যা। তো আমি বলবো সমস্ত মহিলাদের কিছু কিছু শারীরিক এক্সারসাইজ রোজ করা উচিত, আর বিশেষ করে এই মনে করো স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। এই যেমন ওই যে ফাস্ট ফুড মনে করো রাস্তার খাবার টাবার এরা খাচ্ছে, তেলে ভাজা জিনিস এগুলো বেশি খাচ্ছে, সেটা মুখরোচক খাবার সাধারণত বলে সবাই, কিন্তু ওই মুখেই ঠিক আছে, পেট পর্যন্ত পৌঁছালে তো ওটা খারাপ হবেই বলো। আর তাদের সবসময় স্বাস্থ্যকর খাবারটাই দরকার। একটা মা মনে করো সে যদি বাইরের খাবারের জগতে যদি এসে হয়ে যায়, ইনভলভ হয়ে যায়, আমি রোজ চাউমিন খাচ্ছি, আমি রোজ পকোড়া খাচ্ছি, এই খাচ্ছি সেই খাচ্ছি, তাতে কি তার বাড়ির লোকেরা তো দেখবে, মা খাচ্ছে বাচ্চারা দেখবে, আমি একটু খাই, তাতে কি হবে, সেই বাচ্চারা যে ছোটোর থেকে এই সমস্ত অস্বাস্থ্যকর খাবার যে খাচ্ছে, তার মধ্যে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হচ্ছে। এই কারণে আজকে কিন্তু প্রচুর রোগের হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম রোগ টোগ বাচ্চাদের বড়দের সবারই একটা খারাপ একটা বিষয় যে না রোগ হচ্ছে, কত লোকজন মারা যাচ্ছে বলো এই রোগের কারণে, পেটের প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম হয়েই যাচ্ছে মানুষের। তো আমি বলবো সবার প্রথমে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, নিজেকে ঠিক রাখার জন্য তোমার প্রতিদিন একটু কিছু আধ ঘন্টা হলেও যে শরীর চর্চা করা একদম দরকার।
একেবারেই। আর আরও একটি বিষয় জানতে চাইবো, এই যে আপনি একজন জাতীয় স্তরের খেলোয়াড়, সেক্ষেত্রে অন্যান্য আশেপাশের আপনার বাড়ির গ্রামের গৃহবধূরা বা আপনার যেখানে বাড়ি ছিল সেখানকার আপনার বন্ধু বান্ধবীরা যারা এখন বাড়ির একদম হাউসওয়াইফ হিসাবেই তারা আছেন, তারা কখনো ইচ্ছা প্রকাশ করেনি যে কিভাবে করলি তুই, কিভাবে এটা সম্ভব হলো? বা পাশের বাড়ির কেউ জিজ্ঞেস করেনি যে কিভাবে করলে তুমি এটা? হ্যাঁ, এরকম তো হয়ই। সাধারণত জিমে যখন যাই তখন মনে করো সবাই বলে তুমি কি খাও, তোমার কেন এত স্ট্রেংথ, তুমি কি সুন্দর এত ওজন তোলো, আমরা তুলতে পারি না, কি করে করো একটু আমাদেরকেও বলো। সবাই বলে, ভালো লাগে শুনতে। আবার আমাদের মনে করো যেখানে আমার বাড়ি ফালাকাটাতে, এখন তো জলপাইগুড়িতে থাকি, ফালাকাটাতে আমার বাড়ি, ওখানে যেমন এর মধ্যে গেছিলাম, বললাম তোমাকে 8 তারিখে গেছিলাম, দেখছি আমার বন্ধু বান্ধবীরা অনেকজন চলে এসছে আমাকে দেখতে। তারপর মনে করো আমাদের স্কুলের টিচাররা এসছেন আমাকে দেখতে, তারা আমাদেরকে আশীর্বাদ করতে চলে আসেন। কত একটা আনন্দদায়ক ব্যাপার যে আমারই স্কুলের ছাত্রী আমার এখন এত বড় একটা জাতীয় স্তরে খেলার একটা অংশগ্রহণ করে একটা প্রাইজ টাইজ এনে সেই নাম করছে। আমাদের ফালাকাটার মেয়ে, ফালাকাটার বউ, আমাদের ফালাকাটার গর্ব। ফালাকাটাবাসীর কাছে আমি ভীষণ কৃতজ্ঞ, কারণ ওরা আমাকে নিয়ে ভীষণ চিন্তা করে, ভাবে, সবাই ভীষণ খুশি আমাকে নিয়ে, প্রাউড ফিল করে সবাই। এটা আমার কাছে অনেক বড় পাওনা। আমরা আরও একটা জিনিস শুনেছি যে আপনার একটা পছন্দের হবির মধ্যে রান্না বান্না, এই বিষয় নিয়ে আমি একটু জানতে চাই। রান্না বান্না বলতে আমি ভীষণ রান্না করতে ভালোবাসি। এটা আমার ছোটোবেলার থেকেই ছিল টেন্ডেন্সিটা। মাকে দেখতাম বিভিন্ন রকম রান্না করতো, আমিও মা দেখে দেখে এটা সেটা রান্না করতাম, শিখতাম আর কি, চেষ্টা করতাম। তো তারপরে পরবর্তীকালে বিয়ের পর যেহেতু হাজব্যান্ড বাইরে বাইরে থাকে, আমাকেও ওনার সাথে বাইরেই থাকতে হয়েছে, তো একাই রান্না বান্না সব করতে হয়েছে। তো দেখছি হাজব্যান্ডও খুব খেতে ভালোবাসে। তারপর আমি বিভিন্ন রকম বই টই, পেপারে, টিভিতে এই সমস্ত রান্না বান্না দেখে ইন্সপায়ার হতাম, আমিও চেষ্টা করতাম। তারপর নিজে তো এটা এক্সপেরিমেন্ট করতাম যে এটা করলে কেমন হয় দেখি, এটা করি ওটা করি বলে এ করতে করতে আমি কখন যে এত ভালো রাঁধুনি হয়ে গেলাম। সবাই বলে যে আমি ভীষণ ভালো রান্না করি, যারা যারা আমার রান্না বান্না খেয়েছে সবাই খুব প্রশংসা করে। তারপর আমি মনে করো ফেলে দেওয়া জিনিস দিয়ে ভীষণ ইউনিক ইউনিক সব রান্না বান্না তৈরি করি। এগুলো তো আমি সবাই যখন খেয়ে খুশি হয়, সবাই যখন প্রশংসা করে, খুব ভালো লাগে আমারও। বাড়ির বাচ্চারাও ভীষণ খেতে ভালোবাসে, ওদেরকেও যখন খাওয়াই ওরাও ভীষণ খুশি হয়। তো আমার সব মিলিয়ে আমার ভীষণ ভালো লাগে। আমার কয়েকটা রান্না পেপারেও ছেপেছে, আমি দিয়েছি আর কি। আপনার নিজস্ব রেসিপি? হ্যাঁ, আমার নিজস্ব রেসিপি। আচ্ছা, আমার নিজস্ব রেসিপির মধ্যে অনেকেই আছে। আমি সাধারণভাবে ওরকমভাবে কিছু নাম দিয়ে বা কিছু করিনি, কিন্তু ইচ্ছে হলো এক্সপেরিমেন্ট করতে থাকি আমি শুধু। এটা করলে কেমন, এটা করলে কেমন। মনে করো চিকেন যেহেতু আমাদের রোজ খেতে হয়, চিকেনটা তো খেতে খেতে একদম মনে করো ভালো লাগে না খেতে, এক চিকেন কত খাবো, কিন্তু ওটাকে আমি বিভিন্নভাবে রান্না করি, বিভিন্ন উপকরণ দিয়ে করি। এক একটা চিকেনের টেস্ট আলাদা আলাদা হয়, তখন ভালো লাগে। আর বাড়িতে আমার হাজব্যান্ডকেও খাওয়াই বা বন্ধু বান্ধবদের খাওয়াই, ওরাও ভীষণ খুশি হয়, ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, তবে এটা তো খুব দারুণ, এটা একদম ইউনিক হয়েছে ব্যাপারটা। তো তখন ভীষণ আনন্দ লাগে একেবারে। তারপর আপনি যে প্রফেশনে আছেন সেখানে এই তেল মশলা জাতীয় খাবার একেবারে অ্যাভয়েড করতে হয়। সেক্ষেত্রে আপনি যখন রান্না বান্না করেন সেখানে কি তেল মশলাটাকে অ্যাভয়েড করেই রান্না বান্না করেন? একদম, তেল মশলাটা আমি খুব কম দিয়ে রান্না করি। সাধারণত ঝালটা একদমই আমি অ্যাভয়েড করি, কারণ আমি নিজেও ঝাল খেতে পারি না। ওই ঝাল তেল মশলা কম খেতে খেতে একটু ঝাল খেলে মনে করো শরীরের প্রবলেম হয়ে যায়। ওই কারণে তেল মশলা কম দিয়েই আমি অনেক ধরনের রান্না করি, তো ভালো লাগে। আর আমি সবাইকে বলবো তেল মশলা খাওয়াটা তো ভালো না, শরীরের পক্ষে তো হানিকারক। এটা তুমি যত অ্যাভয়েড করবে তত ভালো, শরীরের পক্ষে বেশ সুস্থ থাকা যায়। একেবারে, কারণ খাওয়া এই সমস্ত যারা এই ধরনের প্রফেশনে থাকে তাদের পক্ষে তো আরোই এগুলো মেনটেন করা উচিত। একদম। সেক্ষেত্রে আপনি যেমনটা বললেন যে রোজ চিকেন খেতে হয়, রোজ রোজ চিকেন খেতে ভালো লাগে? ভালো লাগে না ঠিক, কিন্তু আবার খেতে হয়। আমাদের স্ট্রেংথ, মানে আমাদের স্ট্রেংথ পাওয়ার বাড়াতে গেলে আমাদের চিকেনটা খেতেই হয়। প্লাস ডিম খেতে হয় অনেকগুলো করে, 10-12টা করে ডিম খেতে হয় রোজ, প্রতিদিন। আচ্ছা। তারপর তোমার ড্রাই ফ্রুটস খেতে হয়, এমনি নর্মাল ফ্রুটস খেতে হয়। তো এগুলো সাপ্লিমেন্ট বাইরে তো আমরা কিছু নেই না, আমরা এই নর্মাল খাবার দাবারের মধ্যে যেটুকু পাই এটাই আমাদের জন্য যথেষ্ট। তো এইভাবেই আর কি, যেই সমস্ত খাবারগুলো বাড়িতেই খাবারগুলো তৈরি, আমি বাইরের খাবার খাই না সাধারণত। বাইরের তেল মশলা জাতীয় খাবারগুলো আমি একদমই অ্যাভয়েড করি।
যতটা চেষ্টা করি বাড়িতে নিজে রান্না করি বা কেউ করে দে হলো বা নিজে রান্না করে তেল মশলা কম দিয়ে যতটা সম্ভব ওইভাবেই খাই। প্লাস আমার মেয়ে নিরামিষ খায়, আমার দুটো মেয়ে নিরামিষ খায়, ওরা কিন্তু মাছ মাংস খায় না। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাকে তো দুতরফা রান্না করতে হয়। দুতরফা করতে হয় একদম। বড় মেয়ে যেমন আমি যেমন মনে করো তরকাতে কি আমরা কি কম খাই সাধারণত, পেঁয়াজ রসুন তো থাকেই তার মধ্যে, প্লাস ডিম থাকে, তারপর তোমার চিকেন দিয়ে অনেকে করে। কিন্তু যেহেতু ওরা এখন ভেজ খাচ্ছে, আমার মেয়েরা একদম পুরো ভেজিটেরিয়ান হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাকে তখন চিন্তা করতে হয় বাচ্চাদের জন্য ওরা কি খাবে। আমি যদি ডিম দিয়ে খাই তাহলে ওরা কি খাবে, তখন নিজেরটা চিন্তা করি না, তখন ওরা কিভাবে ভেজ করা যায় আইটেম, তারপর তরকারিটা কীভাবে ভেজ করলে সুবিধা হবে, তারপর মনে করো ভেজ বিরিয়ানি বলো, কাঁঠাল বিরিয়ানি বলো, এই সমস্ত চিকেন বিরিয়ানি আমরা খাই, কিন্তু কাঁঠালের বিরিয়ানি, তারপর মনে করো এই ধরনের যে ভেজ আইটেমগুলো আমি এখন ওগুলোই মনে করো বেশি পারদর্শী হয়েছি রান্না করতে করতে। ওই এক্সপেরিমেন্ট করতে করতে না পেঁয়াজ রসুন দিয়ে তো সব রান্নাই হয়, দেখি পেঁয়াজ রসুন ছাড়া কেমন হয়, বিভিন্ন তোমার কাজু বাটা পোস্ত বাটা এটা সেটা দিয়ে মনে করো ট্রাই করি। তারপর দেখি হ্যাঁ নিরামিষের মতো খুব ভালো ভালো রান্না হয়, এই খুব ভালো লাগে এগুলো করতে। আমাদের ট্রাইব টিভির দর্শকদেরকে কি বলবেন, মানে এই ফিটনেস সংক্রান্ত বিষয় নিয়ে ট্রাইব টিভির দর্শকদেরকে যদি কিছু বলেন? দর্শকদের বলবো যে হচ্ছে আপনারা সবাই হেলদি থাকুন, সুস্থ থাকুন, তারপর সবাই যে প্লেয়ার হতে হবে এমন কোনো কথা নেই, সবাই স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন। তো আমার মনে হয় যে আপনারাও ভালো থাকবেন, সবাই ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা হয়তো জানেন, আপনারা শুনেওছেন যে নারী সব কিছুই পারে এবং ইচ্ছে শক্তি থাকলে যে সব কিছুই সম্ভব তা করে দেখিয়েছে কিন্তু রেখা দেবী। এবং ট্রাইব টিভি বাংলার পক্ষ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য। আজকের মতো বিজয়িনীর প্রোগ্রাম এই পর্যন্তই। নমস্কার।